মধ্যপ্রাচ্যের সংঘাতে বিভিন্ন দেশে আটকা বাংলাদেশি নাগরিক। বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ঢাকা ফিরলেন 189 যাত্রী, চোখে মুখে স্বস্তি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর তাগিদ। এবং আমদানি শুল্ক ভ্যাট কমানোর পরও অস্থির এলপিজির বাজার। সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে 1,500 টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম কারসাজি হয় রশিদে। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। ইরানের রাজধানী তেহরানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন হামলায় 87 সেনা নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলার মুখে ইরাক ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন স্থাপনায় আরেক দফা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর দাবি, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডারের ডজন খানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। গেল একদিনে আরব উপসাগরে কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ, হুজাইরা, ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজে এসব হামলা চালানো হয়। লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে সাইরেন শোনা গেছে। মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বা নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাজ্য বাহরাইন থেকে দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণে সতর্কতা জারি করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ড্রোন ইরান থেকে উৎক্ষেপণ হয়নি। এদিকে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরই মধ্যে তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে একটি গোল টেবিল বৈঠকে তিনি দাবি করেন, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। 47 বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানতো। আমরা এখন খুব শক্তিশালী অবস্থানে আছি এবং তাদের নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যেই নেতা হতে চাইছে বলে মনে হচ্ছে তাদের পরিণতি হচ্ছে মৃত্যু। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুদ্ধের লাগাম টানতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে আনা প্রস্তাব নাকচ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে উত্থাপিত প্রস্তাবটি পাশ না হওয়ায় আবারও ব্যর্থ হল ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভাবিয়ে তুলছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে চরম উত্তেজনা, জটিল হচ্ছে পরিস্থিতি। এমন অবস্থায় যুদ্ধ শুরুর একক ক্ষমতা নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে বড় ধরনের হামলার ঘটনায় ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জ করে বিল আনা হয় মার্কিন সিনেটে। উত্থাপন করা হয় ওয়ার পাওয়ার রেজুলেশন বিল। বিলটির ওপর বিতর্কে অংশ নেয় সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলীয় সদস্যরা। স্থানীয় সময় বুধবার সকাল থেকে দিনভর বিতর্ক শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে 47-53 ভোটে বাতিল হয় বিলটি। Why is Donald Trump
আগামী বৃহস্পতিবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটির ওপর আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হাউজেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় বিল পাশের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিনেটের বিতর্কে বিলটির সমর্থনে কংগ্রেস সদস্যরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী কোনো যুদ্ধ শুরুর জন্য প্রেসিডেন্টকে কেবলমাত্র তাৎক্ষণিক প্রতিরক্ষা পরিস্থিতিতে শক্তি ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। অপরদিকে বিলটির বিপক্ষে সরকার দলীয় রিপাবলিকান সিনেটররা বলেন, ইরানের প্রতি প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ যৌক্তিক। এর আগে বহুবার কংগ্রেসে এ ধরনের রেজুলেশন পাশের চেষ্টা করা হলেও সবগুলোই ব্যর্থ হয়েছে। যদিও 1973 সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে 60 দিনের বেশি সময়ের জন্য সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয়। নিজ দলের বাইরে গিয়ে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় সিনেটর জন ফেডারম্যান। এমন দৃষ্টান্ত কেবল যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্যই হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফিরেছেন। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। নিরাপদে দেশে ফিরতে পারে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এ সময় বিমানবন্দরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। অনেকে প্রকাশ করছেন যুদ্ধের অভিজ্ঞতা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। এতে বিভিন্ন দেশে আটকা পড়েন অসংখ্য বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। এরই মাঝেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়ে স্পর্শ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-342 বিমান। বাংলাদেশ এয়ারলাইন্সের 28 জন ক্রু সহ 189 জন যাত্রী, যাদের প্রত্যেকেই সংঘাতের এক দুঃস্বপ্ন পেরিয়ে মাতৃভূমির মাটিতে পা রাখলেন। দীর্ঘ বছরের বিচ্ছেদের পর কলিজার টুকরো সন্তান যখন এসে জড়িয়ে ধরল, তখন মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। মন খারাপ, আমরা কান্নাকাটি করছি। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার মনে হইতাছে যে আমি খুব খুশি। চলমান সংঘাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে পরিবারের কাছে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনেকে। কিন্তু মোটামুটি কাজ করছে যে ভয়, একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে, এই জন্য বিমান অফ ছিল। তখন মনে করেন কালকে বিমান ওখানে আমি আজকে আসছি, এই জন্য। অবশ্য পরিবার স্বজন অবশ্য দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। 28 তারিখে আমরা ব্যাক করছিলাম আর কি। তো আপনার ইমিগ্রেশন যখন করব সব দিয়েছিলাম, পরে হঠাৎ করে স্টপ করে দিল। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। ঢাকা, দুবাই, ঢাকা রুটে চালু করা হয় দুটি বিশেষ রেস্কিউ ফ্লাইট। তাদের ফিরিয়ে আনতে 4 মার্চ বিকেলে দুবাই পৌঁছে BS-341। ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীরা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা শীঘ্রই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রিপরিষদ সভা সহ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয়েছে মন্ত্রিপরিষদের সভা। এর আগে একেবারে 9টার পরেই কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী, এবং আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার পুরো আজকে সারা দিনব্যাপী কিন্তু আসলে একেবারেই ব্যস্ত শিডিউল। আমরা জানি যে এর পরবর্তীতে 11:30 নাগাদ আরেকটি বৈঠক, 12:30 আরেকটি বৈঠক, এবং সবশেষ দুপুর 2টাতেও আরেকটি বৈঠক রয়েছে। মন্ত্রিপরিষদের সভায় আমরা দেখেছি সকাল থেকে এরই মধ্যে প্রবেশ করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা একেবারে নির্ধারিত সময়ের আগে। আমরা জানি যে আজকে থেকে মূলত
এর আগে পরিপত্র জারি করা হয়েছে। সকাল 9টার আগেই সচিবালয়ের কর্মচারীরা প্রবেশ করেছেন। সরকারের তরফ থেকে যে নিয়ম 9টা থেকে 9টা 40 পর্যন্ত নিজের দপ্তরে সময় দেওয়ার পর তারা অন্যান্য কাজে বের হতে পারবেন, যেই দপ্তরের কাজে। সেই কারণে কিন্তু আজকে সচিবালয় বেশ আগে থেকে কিন্তু আসলে কর্মকর্তারা প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রী যথারীতি অন্যান্য দিনের মতোই তিনি একেবারে 9টা নাগাদ সচিবালয়ে প্রবেশ করেছেন এবং এর পরপরই মন্ত্রীরা আসা শুরু করেছেন, যেহেতু সকাল 10টায় মন্ত্রিপরিষদের সভা। এরই মধ্যে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে 11:30টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে। 12:30টায় হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেটি সভা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সবশেষ যে অগ্রগতি সেটি পর্যালোচনার জন্য, এবং সবশেষ দুপুর 2টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা সেটি অনুষ্ঠিত হবে। আমরা জানি যে বিএনপি সরকার গঠন করার পর থেকেই এর আগে নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো ছিল সেসব বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই কাজ করছেন এবং সেই যেই ধরনের সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে আমরা জানতে পারছি। মন্ত্রীরা কিন্তু সেসব বিষয়ে ব্রিফ করছে। যেমন আমরা ফ্যামিলি কার্ডের কথা জানি, 10 তারিখে সেটি আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরপরই কিন্তু আসলে সেসব বিষয় নিয়েই কিন্তু আসলে আলোচনা হচ্ছে। আমরা কৃষি কার্ডের কথা জানি, হেলথ কার্ডের কথা জানি, তারই ধারাবাহিকতা আছে কিন্তু যে আইসিটি সেন্টারগুলো রয়েছে সারা দেশে, যাতে করে যেসব যুবকদের জন্য মূলত যারা আসলে অনলাইনের মাধ্যমে যারা আসলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের যাতে করে আরও সহজীকরণ এবং একই সঙ্গে দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং সহ অন্যান্য বিষয় যে আইসিটি সেন্টারগুলো রয়েছে সেটি সচল করা, এবং একই সঙ্গে অন্যান্য আইসিটি সেন্টার, হাইটেক পার্ক বা এই ধরনের যে সমস্ত কার্যক্রম এর আগে ছিল সেটির কী অবস্থা এবং নতুন করে চালু করার ব্যাপারেও কিন্তু আসলে আলোচনা হবে। সব মিলে কিন্তু আজকে সারাদিনে 4টি বৈঠক রয়েছে। এইসব বৈঠকে কী বিষয়ে মোটা দাগে বড় ধরনের আলোচনা হলো সেটি কিন্তু পরবর্তীতে বৈঠক শেষ হলে পরে আমরা জানতে পারবো। যুক্ত ছিলাম সচিবালয়ে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সরকার দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটিকে দেয়া ডেপুটি স্পিকারের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না দলটি। জামায়াতের নেতারা বলছেন, সংসদীয় ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উদ্যোগী হতে হবে বিএনপিকে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গত 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পরবর্তী এক চা চক্রে সংসদের ডেপুটি স্পিকার পদের জন্য জামায়াত আমিরের কাছে নাম প্রস্তাব করার আহ্বান জানান তিনি। জামায়াতের কাছে ডেপুটি স্পিকারের নাম চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রতি সম্মান রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন। সরকারের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে দলটির ভেতরে বাইরে। শুধুই ডেপুটি স্পিকারের পদ নিলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। যদিও দলটির নেতাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার হওয়ার পরই ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নিয়ে ভাববেন তারা। আসলে ওনাদের অবস্থানটাকে ওনাদেরকে স্পষ্ট করা লাগবে, বা এটা আমরা স্পষ্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো বা বোঝার চেষ্টা করবো। ডেপুটি স্পিকারের যে আলোচনাটা এসেছে এটা তো সংস্কার প্রস্তাবের একটা অংশ, খণ্ডিত অংশ, কিন্তু আমরা মনে করি যে পুরো প্যাকেজটা নিয়ে আলোচনা হওয়া দরকার। তবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনই ফিরিয়ে দিতে চায় না জামায়াত। দলটির সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান দলটির নেতারা। 10 বা 11 তারিখ বসবেন, বিরোধী দলীয় বসে একটা আলোচনা হবে, আর সংসদ অধিবেশনের ফাঁকে হয়তো এক সময় বসবেন। সেখানে এই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি কোনটা গ্রহণ করাটা সুবিধাজনক হয়, কারণ আমরা তো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো। ডেপুটি স্পিকার সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগের মুখে বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব তুলে ধরলেন এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রহস্য সৃষ্টির জন্য এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। অতীতে যারা মনক্ষুণ্ণ হয়েছে এবং দেশে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অভিযোগ তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এরপর থেকেই দেশজুড়ে গুঞ্জন শুরু হয় অন্তর্বর্তী সরকারের সময়ে 3 মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টাকে নিয়ে। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাবা মা স্ত্রী সহ নিজের ব্যাংক হিসাব। বলেন জনগণের কাছে নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। সেভিংস অ্যাকাউন্ট, এটাতে ৯,৯৩০ টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ। এই অ্যাকাউন্টে এখন আছে ৯,৭৮,৬২৬ টাকা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদের অংশগ্রহণের গুঞ্জন উঠতেই দুদকে তার বিরুদ্ধে এমন অভিযোগকে একটি শ্রেণীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। বলেন রহস্য সৃষ্টির জন্যই ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন। এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। এর আগে 10 ফেব্রুয়ারি উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 15,34,000 টাকার সম্পদ উল্লেখ করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়ালো আর্সেনাল। শিরোপার আরও কাছে গানাররা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করে রেসে পিছিয়ে পড়ল ম্যান সিটির। ঈদ সামনে রেখে সারা দেশে বেড়েছে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য। টাকা না দিলে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানো, ইলেকট্রিক শকের ঘটনা ঘটেছে প্রায়। এমন পরিস্থিতিতে তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযানে নামতে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে কঠোর ব্যবস্থার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। শাহনেওয়াজ সোহাগের ছবিতে মাসুদুর রহমানের রিপোর্ট। মুহুর্মুহু গুলি ছুটছে 3 সন্ত্রাসী। কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় গুলি করে তারা। সম্প্রতি চট্টগ্রামের এই ঘটনায় তোলপাড় সারা দেশ। শুধু চট্টগ্রামেই নয়, ঢাকাতেও বেড়েছে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎপাত। 21 ফেব্রুয়ারি আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি ফ্যাক্টরির 3 কর্মচারীকে কুপিয়ে জখম করে 10 থেকে 12 জন। এর 2 দিন আগে চাঁদা না পেয়ে বসিলার সিটি হাউজিং এলাকায় দোকান কর্মচারীকে দেয়া হয় ইলেকট্রিক শক। প্রধান অভিযুক্ত গ্রেফতার হলেও বন্ধ হয়নি হুমকি ধমকি। হয়তো কাজ করবি, ওরা তো বাইরে আছে, এখন কোথায় আছে আমরা তো আর সঠিক জানি না। রাস্তাঘাটে চলার পথে একটা ক্ষয়ক্ষতি করতে পারে। বোরকা পরা লোক ছিল, আয়সা আপনার পিছনে আপনার কি হয়েছে আমি কইতে পারি না, আমি পরবর্তী অজ্ঞান হয়ে পড়ে গেছি। আসলে রিস্ক মনে হচ্ছে, এরকম ঘটনা ঘটলে আমাদের জন্য বিরাট ক্ষতি। আমাদের ছেলে মেয়ে আছে, মেহনত করে আছে। শান্তি থাকুক, ভালো থাকুক, সবাই তো চাচ্ছে যে ভালো থাকে, ভালো চলে। জাতীয় নির্বাচনের পর মোহাম্মদপুরে আবারও বেড়েছে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৈরাত্ম্য। একের পর এক প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি না পেয়ে হামলা, কোপানো, এমনকি ইলেকট্রিক শক দেওয়ার ঘটনাও ঘটেছে। হয়েছে টার্গেট কিলিংয়ের চেষ্টাও। এসব ঘটনায় নাম এসেছে শীর্ষ সন্ত্রাসী কিলার বাদল সিন্ডিকেটের। ভুক্তভোগীরা বলছেন তারা নিরাপদ তখনই হবেন যখন এই পুরো সিন্ডিকেট আইনের আওতায় আসবে। পুলিশ সদর দফতরের তথ্য, সারা দেশে অস্ত্রধারী সন্ত্রাসী আছে 3000। এর মধ্যে 15 শীর্ষ সন্ত্রাসী সহ ঢাকাতেই 401 জন। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 330 জন। এমন পরিস্থিতিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা ধরে অভিযানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে, সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এরই মধ্যে মার্কেট, কাঁচাবাজার, ঘাট, ফুটপাত, ভাসমান দোকান সহ বিভিন্ন জায়গায় নিয়মিত চাঁদাবাজ ও এদের পৃষ্ঠপোষকদের তথ্য সংগ্রহ শুরু করেছে ডিএমপি। চাঁদা কারা তুলে, কার নেপথ্যে আছে কারা, এদের পৃষ্ঠপোষক কারা, এগুলো সব তালিকা করা হচ্ছে। আমরাও আমাদের নিজস্ব একটা গোয়েন্দা সংস্থা আছে MI76, এটা পূর্বে IAD বলতাম আমরাও এটা দিয়ে কাজ করতেছি। SB, DGFI, NSI এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা তারাও কাজ করতেছে। এটা সহ্য করা হবে না। এটা দল মত নির্বিশেষে, হুএভার মে বি দ্য পারসন, এইটা না দেখে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। অপরাধ বিশ্লেষক বলছেন সন্ত্রাসী ও চাঁদাবাজরা রাজনৈতিক শক্তির সমর্থন পায় বলেই পরিস্থিতির উন্নতি হয় না। চাঁদাবাজি সহ আরও এই ধরনের জোরপূর্বক বা শক্তি প্রয়োগমূলক যে অপরাধগুলোতে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়, সমর্থন কিংবা সহযোগিতা কিংবা পরিচয়ের ব্যবহার বন্ধ করা গেলে এই ধরনের অপরাধগুলো বন্ধ হবে। চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্লেষকের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
কমানো হয়েছে আমদানি শুল্ক, এমনকি ভ্যাটও, কিন্তু তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 600 থেকে 1,500 টাকার বেশি। বাজারজাতকরণের প্রতিটি ধাপে বাড়তি দাম নেওয়া হলেও রশিদ জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে। মিজানুর রহমান মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। মাসে 25টা সিলিন্ডার লাগে, প্রতি সিলিন্ডারে 1500 টাকা মতন বাড়তি দিতে হয়। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা মতন বাড়তি খরচ হয়ে যায়। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। 1850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের দেশ সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। আমরা কিভাবে চলবো পরিবার নিয়ে? 12 কেজি বোতল উনি আমাকে বলল যে 2000 টাকা দাম। 2000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। ওনারা কেউ কথা মানতেছে না, ওনার মন মতো ওনারা ব্যবসা করে যাচ্ছে। একটা সিলিন্ডারে আমরা 600 টাকা করে বেশি লাগতেছে। এখন নির্ভয়ে কি করবো, আমার চুলা জ্বালাইতে হলে গ্যাস লাগবে, আর বেশি হলে আনতে। আমরা গরিব মানুষ, আপনারা যদি না দেন, সরকারে যদি না দেয়, আমরা কেমনে চলবো? আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো? উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রশিদ জালিয়াতির মাধ্যমে। আমাদের বেশি দামে কিনতে হয়, ডিলার সরকার যে রেট দিচ্ছে তার থেকে 100 টাকা বেশি কিনতে হয়। আপনাদের কোনো কাগজপত্র কিচ্ছু দেয় না। বর্তমান দাম বাড়ার পর থেকে আর এগুলো দিচ্ছে না। ডিলারও যে নিতে আছে আপনার ধরেন 1500, 1550, 1600। আপনাদের কাছে কি রিসিট আছে? রিসিট তো দেয় না। আর সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। যারা লাইসেন্সি ওনারা কিন্তু বিআরসির যে নির্ধারিত মূল্য তার বেশি দামে বিক্রি করেন না, কিন্তু এখানে রিটেল পয়েন্টে এই মূল্যটা আরও বেশি বাড়ছে, ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন, আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারের শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাশার 3 দশক পর দেশের বিমানবন্দরগুলোতে 72% কমানো হয়েছে সারচার্জ। একে টেকসই এভিয়েশন শিল্প গড়তে মাইল ফলক বলেছেন সংশ্লিষ্টরা। এয়ারলাইন্সগুলো জানায় সারচার্জ কমানোয় সহজ হবে টিকে থাকা। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিমানবন্দর রানওয়ে ব্যবহার, কন্ট্রোল রুম, বিমান পার্কিং ও টার্মিনাল সুবিধার ওপর বার্ষিক সারচার্জ ভারতে 12 থেকে 18%, ওমানে 10%, সিঙ্গাপুরে 8% আর পাকিস্তানে মাত্র 2%। সেখানে বাংলাদেশে এই সারচার্জ ছিল 72%। এই উচ্চ সারচার্জের কারণে দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো পরে আর্থিক সংকটে এবং বন্ধ হয়ে যায় কয়েকটি এয়ার সংস্থা। কিন্তু বছরের পর বছর ধরে এই চার্জ কমানোর দাবি থাকলেও গুরুত্ব দেয়নি কোনো রাজনৈতিক সরকার। 2026 সালে বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। বিমান মন্ত্রণালয় বিধিমালা সংশোধনের মাধ্যমে দেশের 7টি বিমানবন্দর ব্যবহারে এক ধাপে 72% থেকে কমিয়ে সারচার্জ করা হয় 14.25%, যা নিজেদের সক্ষমতা বাড়াবে বলে জানায় এয়ারলাইন্সগুলো। গত 29 বছর ধরে এটা আমাদের অনেকটা আন্দোলনের মতো ছিল, যে আমরা আসলে সব গভর্নমেন্টের কাছে আমরা আসলে দাবি করেছিলাম যে আমাদের সারচার্জটা রিডিউস করা হোক। বাট বিগত সময়ের সরকারগুলো আসলে আমি বলবো যে এয়ারলাইন্সের দিকে আসলে কথা শোনেন না কিংবা কর্ণপাত করেন নাই। বাট ইন্টারিম গভর্নমেন্ট সেই সুযোগটা দিয়েছে। সারচার্জ করার ফলে যে বন্ধ হওয়ার যে প্রবাবিলিটি থাকে সেইটা আসলে রিডিউস হয়ে যাবে।
সাস্টেনেবিলিটিটা আসলে বেড়ে গেল এয়ারলাইন্সগুলোর। মূলত বিমানবন্দর ব্যবহারের চার্জ বকেয়া রাখলে প্রতি মাসে অতিরিক্ত অর্থ গুনতে হতো 6%, বছর শেষে হিসেবের খাতায় যোগ হতো 72%। বিশেষজ্ঞরা জানান এভিয়েশন শিল্প সম্প্রসারণে বড় বাধা ছিল তুলনামূলক বাড়তি এই অর্থ। এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক বড় বড় এয়ারলাইন্স জিএমজি বা ইউনাইটেড, তারপর রিজেন্ট এয়ারওয়েজ এরা বন্ধ হয়ে গেছে, এবং এটা বন্ধ হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু এই সারচার্জ। হ্যাঁ, বিকজ এই বিপুল পরিমাণে যে সারচার্জ হতো, এটা বেশিরভাগ এয়ারলাইন্সে কিন্তু বহন করা তাদের জন্য মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা তারা করতে পারে না। এইটা আমাদের দেশের বিমান চলাচলের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। চলতি বছর থেকে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত, কিন্তু সারচার্জ কমলেও টিকিটের দামে প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। সিভিল এভিয়েশন চার্জেস কমানোর ক্ষেত্রে এয়ারলাইনগুলো একটু সচ্ছল হবে, বা সেটা আলটিমেটলি ফেয়ারের উপরে যে খুব একটা প্রভাব ফেলবে এটা আমার মনে হয় না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের কাছে দেশীয় বিমান সংস্থাগুলোর মোট বকেয়া দেনা 7,351 কোটি টাকা। এর মধ্যে দেরি ফি বা সারচার্জের অর্থই প্রায় 78%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্মাণের 1.5 যুগ পার হলেও চালু হয়নি ঝিনাইদহ ওরাল স্যালাইন ফ্যাক্টরি। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো, যন্ত্রাংশ সহ আসবাবপত্র। কারখানাটি চালু হলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হবে, অন্যদিকে খাবার স্যালাইনের সুবিধা পাবেন আশেপাশের কয়েক জেলার মানুষ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বারবার চেষ্টা করেও সফল হয়নি তারা। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহ জেলা শহরের মদনমোহন পাড়ায় 2 তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণের কাজ শুরু হয় 2005 সালের 22 আগস্ট, শেষ হয় 2008 সালের 21 আগস্ট। এই অঞ্চলের মানুষের পানি শূন্যতা পূরণ কিংবা ডায়রিয়া রোগে প্রয়োজন ওরাল স্যালাইন তৈরির জন্য বিএনপির আমলে স্যালাইন কারখানাটি নির্মাণ করা হয়। তখন থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে স্যালাইন ফ্যাক্টরিটি। ভবনের চারপাশে ঝোপঝাড়, বিভিন্ন কক্ষে তৈরি হয়েছে ময়লা আবর্জনার স্তূপ, ভেঙে পড়েছে দরজা জানালা, ফাটল দেখা দিয়েছে ভবনের দেয়ালে। দ্রুত কারখানাটি চালু করার দাবি স্থানীয়দের। অনেকদিন ধরে বিল্ডিংটা পড়ে আছে, ধুলাবালি লেগে আছে, কাঁচ ভেঙে যাচ্ছে, আপনার জং লেগে আছে। অনেক সময় ডায়রিয়ার প্রকট দেখা যায়, এই জন্য এই সময় স্যালাইনে অনেক প্রয়োজন হয়, অনেক স্বল্পতা দেখা যায়। এই জন্য এটা যদি থাকে আমাদের এলাকাবাসীর অনেক উপকার হয়। স্বাস্থ্যের উন্নয়নে সাধারণ মানুষের যে চাহিদা স্যালাইনের, সেই চাহিদা পূরণে সহায়ক হবে বলে আমি আশা করি। স্যালাইন ফ্যাক্টরিটা চালু হোক এবং ঝিনাইদহ উন্নয়ন হোক। স্বাস্থ্য বিভাগ বলছে বারবার চেষ্টা করেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। নতুন করে আবারও চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। হয় তাই আমাদের ঝিনাইদহবাসী থেকে শুরু করে আশপাশ মাগুরা বা কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা, মেহেরপুর যারা আছে আশপাশে, যারা এরা যাতে সহজে স্যালাইনটা কালেকশন করতে পারে। আমাদের স্যালাইনটা ফ্যাক্টরিটা অবিলম্বে চালু করার চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে 98,34,198 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ সদর দফতর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। শিরোপার আরও কাছে আর্সেনাল। ব্রাইটনকে 1-0 গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল গানাররা। আরেক ম্যাচে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্টের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে সিটিজেনরা। ব্রাইটনের ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। 9 মিনিটে স্কোর করেন বুকাও সাকা। উৎসবে মাতে সিটিজেন সমর্থকরা। এরপর বারবার চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি গানাররা। সমতায় ফেরার চেষ্টা করেও গোল বঞ্চিত ব্রাইটন। 1-0 গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে 7 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান গানারদের। আরেক ম্যাচে এগিয়ে গিয়েও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। 31 মিনিটে সেমেনিও গোল করে লিড এনে দেন সিটিজেনদের। 56 মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। 62 মিনিটে আবারও লিড নেয় ম্যান সিটি, স্কোর করেন রদ্রি। 76 মিনিটে স্কোর লাইন 2-2 করে নটিংহ্যাম। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্য সংঘাতে বিভিন্ন দেশে আটকা বাংলাদেশি নাগরিক। বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ঢাকা ফিরলেন 189 যাত্রী, চোখে মুখে স্বস্তি। এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর তাগিদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর দেখবেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ।
ধন্যবাদ অর্জিতা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।